আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত বললেন ডক্টর ইউনূস। এদিকে পাল্টাপাল্টি সম্মেলন, শোডাউন ও হুমকি, ইজতেমা নিয়ে কঠোর সরকার। জানাবো ৩ মাস পর প্রকাশ্য আসতেই যুবলীগ নেতাকে কুপিয়ে জখম। এবং সর্বশেষ জানাবো রাজশাহীতে ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী বাপ্পি ঢাকায় গ্রেপ্তার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত বললেন ডক্টর ইউনূস। বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের আগে সংস্কার প্রয়োজন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে তিনি বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। মোহাম্মদ ইউনূস বলেন, স্বৈরাচারী সাবেক শাসক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর দেশে সরকার গঠনের আগে সংস্কার প্রয়োজন। সংস্কারের গতি নির্ধারণ করবে নির্বাচন কত দ্রুত হবে। তিনি দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাবেন বলে জোর দিয়েছিলেন। বলে, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যত তাড়াতাড়ি সব প্রস্তুত হব তত দ্রুত আমরা নির্বাচন দেন এবং নির্বাচিতরা ক্ষমতায় আসতে পারবে, দেশ চালাতে পারবে। ডক্টর ইউনূস আরো বলেন, সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকারের আকার, সংসদ ও নির্বাচনী বিধিবিধানের বিষয়ে দেশকে দ্রুত একমত হতে হবে। এর আগে ৫ আগস্ট শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যাওয়ার আগে পুলিশের নৃশংস অভিযানে ৭ শতাধিক মানুষ নিহত হন। শিক্ষার্থীদের আন্দোলনে শেখ হাসিনার পতনের পর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে দেশ অস্থিতিশীলতার সাথে লড়াই করছে। হাসিনার শাসন আমলে রাজনৈতিক বিরোধীদের গণ আটক এবং রিজার্ভ বহির্ভূত হত্যাকাণ্ড সহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘন দেখা গেছে। ইউনূস বলেন, যে কোনো সরকারি স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন। আমরাও আছি। আমরা আশা করছি যে এটি সমাধান করতে পারবে এবং শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা বজায় রাখতে পারব। বিপ্লবের মাত্র ৩ মাস পেরিয়েছে। পাল্টাপাল্টি সম্মেলন, শোডাউন ও হুমকি, ইজতেমা নিয়ে কঠোর সরকার। তাবলিগ জামাতের বিবদমান দুই গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, শোডাউন ও হুমকির কারণে আসন্ন ইজতেমা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এবারে ২০২৫ বিশ্ব ইজতেমাও আগের ধারাবাহিকতা হবে। প্রথম পর্বের ইজতেমা হবে আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি, যার আয়োজক থাকবেন জুবায়েরপন্থী আলেম ওলামারা। দ্বিতীয় পর্যায়ে ইজতেমা হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি। এই পর্বে আয়োজক থাকবেন তাবলিগের সাতপন্থী আলেমরা। টঙ্গীর ইজতেমা মাঠ এবং কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণে স্থায়ী সমাধানে আগামী এপ্রিল-মেতে উভয় পক্ষের মুরব্বীদের নিয়ে বৈঠক করা হবে। ইজতেমা নিয়ে কোনো ধরনের বিবাদ সহ্য করবে না সরকার, এই লক্ষ্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সূত্র আরও জানায়, আগামী শুক্রবার কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ ছাড়াতে হবে তাবলিগ জামায়াতের জুবায়েরপন্থীদের। এরপর যথাক্রমে ২ সপ্তাহ সাতপন্থী এবং ৪ সপ্তাহ জুবায়েরপন্থীরা মসজিদ নিয়ন্ত্রণ করবেন। বিষয়টি নিয়ে মঙ্গলবার উভয় পক্ষের সঙ্গে সমাধান করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ধর্ম উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হোসেন। এ বিষয়ে ইজতেমার বিষয়ে তাবলিগ জামায়াতের কোনো পক্ষ বাড়াবাড়ি করলে তা কঠোর হস্তে দমন করবে সরকার। তবে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টার কেউই মন্তব্য করতে রাজি হননি। বিবদমান তবলিগ জামায়াতের দুই পক্ষকে নিয়ে গত ৪ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর ও প্রস্তুতি, নিরাপত্তা, বিদেশি অতিথিদের ভিসা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ভাসমান ব্রিজ নির্মাণ, জরুরি দুর্যোগের ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থা, আখেরি মোনাজাতের দিন, যানজট নিরসন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। তবে কোন পক্ষে কোন পর্বে ইজতেমা হবে, তবে কোন পক্ষে কোন পর্বে ইজতেমা করবে তা এখন নির্ধারণ করা হয়নি। গত মঙ্গলবার বিষয়টি ফয়সালা হয়েছে। সেখানে উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদুল ইসলাম সহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে ১৯৬৭ সাল থেকে হয়ে আসছে বিশ্ব ইজতেমা। মুসল্লিদের যাওয়া আসার সুবিধার জন্য ২০১১ সাল থেকে সমাবেশটি ২ পর্বে অনুষ্ঠিত হচ্ছে। তবে ২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গী ইজতেমা ময়দানে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে ২ জন নিহত ও শতাধিক আহত হয়। এরপর থেকে আনুষ্ঠানিকভাবে ২ ভাগ হয়ে পড়ে তবলিগ জামাত। ২০১৯ সাল থেকে আলাদাভাবে বিশ্ব ইজতেমা ও তাবলিগের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রথম পর্বে জুবায়েরপন্থী এবং দ্বিতীয় পর্বে সাতপন্থীরা আয়োজক হিসেবে ভূমিকা রাখছেন। গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর আরও শক্তিশালী হয়ে ওঠেন জুবায়েরপন্থীরা। তারা কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে তাবলিগ জামায়াতের সাতপন্থীদের তাদের সঙ্গে মিশে যাওয়ার আহ্বান জানান। তারা গত ৫ নভেম্বর রাজধানীর সরোয়ার্দী উদ্যানে ইসলামী সম্মেলন করেন। সেখানে তাবলিগ জামায়াতের স্বঘোষিত আমির মাওলানা সাদ কান্ধনলভিকে বাংলাদেশে আসার সুযোগ দেওয়া হলে অন্তর্বর্তী সরকারকেই দেশ ছেড়ে পালাতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
এর একদিন পর গত 6 নভেম্বর ইস্তেমার মাওলানা সাদ কান্ধালভির উপস্থিতি নিশ্চিতের দাবির পাশাপাশি জুবায়েরপন্থীদের অসত্য ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ 7টি শর্তে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেন সাদপন্থীরা। এই নিয়ে উত্তেজনার পারদ বাড়তেই থাকে। সর্বশেষ গতকাল বুধবার তবলিগ জামায়াতের বিবদমান দুই গ্রুপের মধ্যে পতিত ফেস্টিভ্যালের প্ররোচনায় ধর্মীয় দাঙ্গা লাগানোর কোনো ষড়যন্ত্র চলছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন সাদপন্থী আলেমরা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই আহ্বান জানান কাকরাইল মসজিদ ও টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানের ইমাম মুফতি আজিমউদ্দিন। তিনি বলেন, তাবলিগ জামায়াতের বিবদমান দ্বন্দ্বের পর থেকে 7 বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদে অবস্থানের ক্ষেত্রে জুবায়েরপন্থীরা 4 সপ্তাহ এবং সাদপন্থীরা 2 সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। যদিও বিগত সরকারের এমন বৈষম্যপূর্ণ সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছিলেন সাদপন্থীরা, এখন পুরো কাকরাইল মসজিদ দখল করে 15 নভেম্বর থেকে অবস্থান নিতে চান জুবায়েরপন্থীরা। কাকরাইল মসজিদের একটি অংশ এমনিতেই জুবায়েরপন্থীরা সারা বছর মাদ্রাসার নামে আলাদা করে রেখেছেন, কিন্তু হেফাজতপন্থী আলেমদের সাম্প্রদায়িক ঘোষণার প্রেক্ষাপটে জুবায়েরপন্থীরা সরকারি সিদ্ধান্ত অমান্য করে কাকরাইল মসজিদ স্থানীয়ভাবে দখল নেওয়ার ঘোষণা দেওয়াকে রক্তক্ষয়ী সংঘাতের দিকে ঠেলে দেওয়ার আকাঙ্ক্ষা করছি আমরা। সাদপন্থীরা বলেন, আগামী শুক্রবার থেকে সাদপন্থীদের কাকরাইল বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও গতকাল তাবলিগের নামে একটি রাজনৈতিক দলের চিহ্নিত নেতারা সংবাদ সম্মেলন করে শক্তি প্রদর্শন করে দখলে রাখার ঘোষণা দিয়েছেন জুবায়েরপন্থীরা। তাদের সঙ্গে যোগ দেবেন হেফাজত ইসলাম ও কাওমি মাদ্রাসা ছাত্ররা। তারা জুবায়েরপন্থীদের হাসিনা সরকারের দোসর বলে মন্তব্য করে। 3 মাস পর প্রকাশ্যে আসতেই যুবলীগ নেতাকে কুপিয়ে জখম। 3 মাসেও বেশি সময় আত্মগোপনে থাকার পর এলাকায় আসতেই সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দুলাল সরকারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুলাল সরকার যমুনার চরাঞ্চল নাটুয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও একই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তিনি দক্ষিণ পটুয়াপাড়া গ্রামের মৃত শামসের আলীর ছেলে। আহত দুলাল সরকারের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দুলাল সরকার বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান। গত রোববার 10 নভেম্বর সন্ধ্যার পর তিনি নৌকায় করে যমুনা নদী পার হয়ে নাটুয়াপাড়ার নৌকা ঘাটে পৌঁছান। এই সময় বিএনপির কয়েকজন নেতাকর্মী তাকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কাজীপুর উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ সেলিম রাজা অভিযোগ অস্বীকার করে বলেন, যুবলীগ নেতা দুলাল সরকারকে মারপিট করা হয়েছে। আমি পরে জানতে পেরেছি, স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জেনেছি বিএনপির কেউ তাকে মারপিট করেনি। কে বা কারা তাকে মারপিট করে ফেলে রেখে গিয়েছিল। পরে স্থানীয় বিএনপির লোকজন তাকে উদ্ধার করে স্বজনদের কাছে পাঠিয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।